দোষী সাব্যস্ত সাংসদ বিধায়কদের আইনসভার সদস্যপদ খারিজের সম্ভাবনা রুখতে দুদিন আগেই তড়িঘড়ি যে অর্ডিন্যান্স এনেছিল মনমোহন সিংহ সরকার, শুক্রবার তাকেই ননসেন্স আখ্যা দিয়ে অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা বললেন রাহুল গান্ধী। আর কংগ্রেসের নম্বর 2 অর্ডিন্যান্সকে বোকা বোকা বিষয় আখ্যা দিতেই টনক নড়ে সরকারের। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছ থেকে অর্ডিন্যান্স ফেরত নিতে চলেছে কেন্দ্র। কিন্তু শুক্রবার গোটা দিন যেভাবে এই ঘটনা ঘটল তা কিন্তু চমকপ্রদ। শুক্রবারও কপিল সিব্বল, অজয় মাকেনরা যখন পুরোদমে অর্ডিন্যান্সের পক্ষে সওয়াল করছেন, তখন আচমকাই রাহুলের এই অবস্থানে চমকে গিয়েছে কংগ্রেসের একাংশ। শুধু রাহুলের অবস্থানই যে চমক দিয়েছে তা নয়, এদিন তাঁর বক্তব্য পেশের ধরনও অবাক করেছে অনেককেই। দিল্লি প্রেস ক্লাবে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান অজয় মাকেনের সাংবাদিক বৈঠক চলাকালীন এদিন হঠাৎই সেখানে চলে আসেন রাহুল। সরাসরি মনমোহন সিংহ সরকারের উল্টো পথে হেঁটে শুধু অর্ডিন্যান্সের বিরোধিতা করে ক্ষান্ত হননি কংগ্রেসের সহসভাপতি। সেই সঙ্গে স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিক কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এই ধরনের সমঝোতা করা এবার বন্ধ করা উচিত। যেভাবে আচমকা সাংবাদিক বৈঠকে এসেছিলেন রাহুল, ঠিক সেভাবেই আচমকা বেরিয়ে যান তিনি। আর দলের যুবরাজ একথা বলার পর কংগ্রেস আর কি বা করতে পারে? সঙ্গে সঙ্গে অজয় মাকেনের বক্তব্য, রাহুল যা বলেছেন সেটাই কংগ্রেসের বক্তব্য। যদিও গোটা বিষয়টিকেই রাহুলের নাটক আখ্যা দিচ্ছে বিজেপি। আনুষ্ঠানিকভাবে হলদিয়া পুর বোর্ড দখল করল তৃণমূল। শুক্রবার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বিদায়ী বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল। 20 সেপ্টেম্বর বামেদের ঘর ভেঙে নিজেদের ঘর গোছায় তৃণমূল। তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাশ হয় 14-11 ভোটে। প্রস্তাবের পক্ষে ভোট দেন 2 সিপিএম কাউন্সিলর বিকাশ জানা ও গোপাল দাস। সিপিআই কাউন্সিলর সুখদেব দলুইও ভোট দেন তৃণমূলের পক্ষে। ভোটদানে অনুপস্থিত ছিলেন সিপিএম কাউন্সিলর দুলাল জানাও। যদিও এদিনের সভায় উপস্থিত ছিলেন এই 4 বাম কাউন্সিলরই। সিপিএমের অভিযোগ, তৃণমূলের চাপেই অনাস্থার পক্ষে ভোট দিতে বাধ্য হন বাম কাউন্সিলররা। যদিও তৃণমূলকে ভোট দেওয়া সিপিএম কাউন্সিলর বিকাশ জানার দাবি, বিগত পুর বোর্ডের প্রতি কিছু অভিযোগ থাকাতেই এই সিদ্ধান্ত। চেয়ারম্যান নির্বাচনের পর 4 বাম কাউন্সিলর এবং 11 দলীয় কাউন্সিলরকে সংবর্ধনা জানান তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। একই সঙ্গে হলদিয়া পুর এলাকা থেকে জলকর প্রত্যাহারের ঘোষণাও করেন তিনি। ফের মুম্বাইয়ে ভেঙে পড়ল বহুতল। এবারে ঘটনাস্থল ডক ইয়ার্ড স্টেশন এলাকা। সকাল 6টা, তখনও আড়মোড়া ভাঙেনি মুম্বাই। ডক ইয়ার্ড রোডে এক বিকট শব্দ। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের 5তলা কর্মী আবাসন। ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। শুরু হয় উদ্ধার কাজ। বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের 5তলা কর্মী আবাসনটিতে 28টি ফ্ল্যাট রয়েছে। মুম্বাইয়ে কয়েকদিন ধরে চলতে থাকা বৃষ্টির জেরেই বহুতলটি ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও মহারাষ্ট্রে এই ধরনের দুর্ঘটনার প্রথম নয়, চলতি বছরেই আরও 2টি বহুতল ভেঙে পড়ে। 15 দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে খুলল ক্রাইস্টচার্চ স্কুলের দরজা। ঐন্দ্রিলা দাসের মৃত্যু, প্রতিবাদ, ভাঙচুর। একই দিনে গ্রেফতার অধ্যক্ষা। 12 তারিখ দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় দমদমের এই ক্রাইস্টচার্চ স্কুলকে। সেসব দগদগে স্মৃতি সরিয়ে শুক্রবার ফের চালু হলো ক্রাইস্টচার্চ স্কুল। বৃহস্পতিবারই পরিচালন সমিতি বৈঠক শেষে স্কুল খোলার ঘোষণা করা হয়। সেই মতো শুক্রবার সকালে চেনা রূপে ক্রাইস্টচার্চ স্কুল। সকাল 9:30টার মধ্যে ঢুকতে শুরু করে একের পর এক স্কুলের বাস। অনেক পড়ুয়া বাবা মায়ের হাত ধরেই স্কুলে আসে। এতদিন পর স্কুল খোলায় খুশি অভিভাবক থেকে পড়ুয়া সকলেই। স্কুল খুললেও ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা ব্যবস্থা। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্কুলের সামনে মোতায়েন প্রচুর পুলিশ। আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিন প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব বিভাগই চালু হলো পঠন পাঠন। এদিকে অধ্যক্ষা হেলেন সরকার ছুটিতে থাকায় তাঁর জায়গায় স্কুলের দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যক্ষা। শুক্রবার থেকে ফের ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারের মাঝে পড়ুয়াদের কোলাহলের সরগরম স্কুল। কিন্তু সেই কোলাহলে নেই ঐন্দ্রিলা, আছে শুধুই তার স্মৃতি।